বান্দরবান গহীনে এমন কিছু স্থান আছে যে স্থানে টুরিস্ট তো দূরের কথা, সাধারণ মানুষেরাও পা রাখতে ভয় পায়। সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় এই স্থানে একসময় বিচ্ছিন্নতাবাদী সংগঠন চলাচল এবং ছিল তাদের শক্ত ঘাঁটি। আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দেওয়ার সময় কিছু স্থানে ভয়ঙ্কর কিছু শব্দ শুনতে পায় এবং সেই সাথে মনে হয় বনের ভিতর থেকে লুকিয়ে কেউ আমাদের দেখছে। আজ আমি সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় আর নিষিদ্ধ স্থানে প্রবেশ করতে যাচ্ছি। আপনাদের সাথে শেয়ার করব এই স্থানে অজানা কিছু গল্প এবং সেই সাথে উপভোগ করব পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য, নির্জনতার মাঝে প্রকৃতির আসল রূপ। চলুন তাহলে শুরু করা যাক একটি সাহসী ও অবিশ্বাস্য ভ্রমণ গল্প। এবার আমাদের ভ্রমণ যাত্রা শুরু হচ্ছে সরাসরি রোয়াংছড়ি থেকে। আমরা রোয়াংছড়ি সদর থেকে যাত্রা শুরু করে কচ্ছপতলী রোড ধরে লাপাইগুড়ি উদ্দেশ্যে। বলে রাখা ভালো, এই লাপাইগুড়ি কচ্ছপতলীর একটু আগেই অবস্থিত, যার দূরত্ব রোয়াংছড়ি সদর থেকে প্রায় 4.7 কিলোমিটার। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমি কিভাবে রোয়াংছড়িতে পৌঁছেছি। যদি মিস করে থাকেন তাহলে দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। আমরা আছি এখন তুলাছড়ি পাড়া। আমরা কিন্তু সেই রোয়াংছড়ি সদর মেন রোড হয়ে সেই কচ্ছপতলী রোড হয়ে আসছি। এদিকে হচ্ছে সোজা আপনার কচ্ছপতলী যাই, আর এদিকে হচ্ছে রোয়াংছড়ি রোড। আমরা এখান থেকে সেই রোয়াংছড়ি থেকে অর্ধেক এসে আপনার এই যে সেই তুলাছড়ি পাড়ার ভিতর দিকে ঢুকতেছি। হ্যাঁ, এই পাড়ার মাঝখান দিয়েই হচ্ছে আমরা সেই গহীন বনের দিকে আমরা সেই রওনা দিব আর কি। আসলে কখনো আমার যাওয়া হয় নাই, আজকে ফার্স্ট যাচ্ছি। আর হচ্ছে আমি সঙ্গী নিচ্ছি সুমিরকে, কেননা সেই ত্রিপুরা ছেলে। ওইদিকে বেশিরভাগ ত্রিপুরা অধ্যুষিত এলাকা, ওখানে বেশিরভাগ ত্রিপুরা। ওখানে কি চাকমা আছে? চাকমা নাই, চাকমা একটা মারমা নাই, মারমা আছে, মারমা পাড়া আছে। কয়টা আছে মারমা পাড়া? মারমা পাড়া একটাই আছে। একটাই আছে, আচ্ছা। ওখানে ত্রিপুরা হচ্ছে বেশিরভাগ বসবাস করে। ঠিক আছে, তাহলে যাওয়া যাক। আমরা এখন যে পাড়া ভিতর দিয়ে যাচ্ছি এই পাড়াটির নাম লাপাইগুড়ি। এখানে বসবাস করা আদিবাসী মারমা জনগোষ্ঠী এই নামটি দিয়েছেন। লাপাইগুড়ি শব্দটি এসেছে মারমা ভাষা থেকে। লাপাই অর্থ তোলা আর গুই অর্থ পাড়া, অর্থাৎ বাংলা অর্থ করলে দাঁড়ায় তোলা পাড়া। তবে আপনি যদি গুগল ম্যাপে এই পাড়াটি খুঁজতে যান তাহলে লাপাইগুড়ি পাড়া বৌদ্ধ বিহার নামে সার্চ করতে হবে। তুলাপাড়া নামে সার্চ দিলে এই জায়গাটি নাও আসতে পারে, কারণ রোয়াংছড়ি অঞ্চলে তুলাপাড়া নামে একাধিক পাড়া রয়েছে। এই পাড়ার সঠিক লোকেশন আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ভাই আপনারা কি করেন? হ্যাঁ, রোডে কাজ করতেছেন। কি কাজ করতেছেন রোডে? রোড কি ভাঙা জায়গাগুলো ঠিক করতেছেন? কোথায় থেকে আপনাদের বাড়ি? চকরিয়া। ও, মানে রোড কি সামনে আরো বেশি ভাঙা নাই? ঠিক আছে, উঁচু আছে, বেশি উঁচু। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই পাড়া থেকে শুরু হচ্ছে ইটের রাস্তা। এটি প্রায় 10 থেকে 11 কিলোমিটার দীর্ঘ। ভাঙাচোরা আর উঁচু নিচু এই রাস্তাটুকু আমাদের বাইকে পাড়ি দিতে হবে। আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই অভিযানে প্রথম গন্তব্য সাধুচন্দ্র হেডম্যান পাড়া। সেখান থেকে শুরু হবে আমাদের প্রকৃত অভিযাত্রা। প্রায় 6 থেকে 7 ঘন্টা দীর্ঘ পথ পায়ে হেঁটে প্রবেশ করব সেই গহীনে। ভাই দেখেন কি প্রকৃতি। যারা পাহাড় প্রেমী আছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে ফেলেন। এমনই অনেক সুন্দর আরও প্রকৃতি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব বা তুলে ধরার চেষ্টা করব। এখানে বেশিক্ষণ হয়তো বা লেট করতে পারবো না, কেননা এখানে বেশিক্ষণ যদি লেট করি তাহলে হয়তো আমাদের ফিরতে অনেক রাত হয়ে যাবে, ঠিক না? ঠিক আছে, সেই সামনের দিকে যাওয়া যাক তাহলে। এই পথে চলতে চলতে একটু পরপর দেখা মেলে চোখ জোড়ানো পাহাড় আর মন ভোলানো প্রকৃতি। মাঝে মাঝে শোনা যায় পাখির ডাক আর বাতাসে দোল খাওয়া গাছের মৃদু শব্দ। এরই মাঝে চলতে হয় কাঁপানো ইটের রাস্তা, কখনো গভীর গর্ত, আবার কখনো খাড়া পাহাড়ি ঢালু, যা বাইক চালানোকে করে তোলে রীতিমতো চ্যালেঞ্জিং। এই রাস্তায় রিসেন্টলি মধ্যে বৃষ্টি হয়েছিল, যার কারণে মানে রাস্তা পুরোটা পিচ্ছিল হয়ে গেছে এখন। হ্যাঁ, রাস্তা আরও একটা দেবতা নাকি পাহাড় আছে, খুব একটা রিস্ক, মানে কি এই পাহাড় আর কি। এখানে কিন্তু যারা ভাড়া চালাচ্ছে তারা প্রতিনিয়ত এই রাস্তায় আসা যাওয়া করতেছে। আসলে আমরা অল টাইম মেন রোডে বাইক রাইড করি, যার কারণে এই রাস্তায় আমাদের চালাতে হয়তো আমাদের ভয় লাগতেছে আর কি রাইড করতে। ঠিক আছে, তাহলে আরও সামনের দিকে যাওয়া যাক। আমরা যারা সমতলে বাইক চালাই তাদের জন্য এই রাস্তা বাইক নিয়ে না আসাটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত, কারণ এই পথে এমন কিছু পয়েন্ট রয়েছে যেখানে একটু ভুল করলেই সোজা খাদে পড়ে যাওয়ার আশঙ্কা।
মনের মধ্যে এক ধরনের ভয় নিয়ে চালাচ্ছিলাম বাইক। এই ভয়কে সঙ্গী করে কিছু দূর যাওয়ার পর পৌঁছে যাই দেবতা পাহাড় নামে এক জায়গায়। স্থানীয়রা এই স্থানটির নাম রেখেছেন দেবতা পাহাড়। ভাই, আমার দেখা সবচেয়ে বিপজ্জনক রাস্তা হলো এটি। একদিকে তীব্র ঢালু, অন্যদিকে রাস্তার অবস্থা ভীষণ খারাপ। ভয়ে আমি ঠিকভাবে বাইক চালিয়ে নামতে পারছিলাম না। ঠিক সেই সময় এক ভাড়াচালিত দাদা এগিয়ে এসে আমাকে সাহায্য করেন। তিনি যদি পাশে না থাকতেন তাহলে হয়তো আমাকে অর্ধেক রাস্তায় বাইক রেখে দিতে হতো, না হয় একেবারে ফিরে যাওয়া লাগতো। প্রতিনিয়ত কিন্তু এমনই ভাড়া চালিত বাইকগুলো নেমে থাকেন। হ্যাঁ, আমরা যারা সমতলে রাইড করি তো তাদের জন্য নামাটা খুব সমস্যা হয়ে যায়। দাদা কিন্তু এই গাড়িটা নিয়ে আসছে, হ্যাঁ, টিভিএস গাড়ি। দাদা, এদিকে আপনারা সবসময় আসা যাওয়া করেন না? হ্যাঁ। আমার বাইকটা কিন্তু আমার দাদা নামিয়ে দিয়েছে। আমি যখন এখান থেকে বের হবো তো খুবই টেনশনে আছি। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নাই। বৃষ্টি হইলে দাদা অবস্থা তো খুব বেশি খারাপ হবে। 2-3 জন লাগবে আর কি। 2-3 জন লাগবে। দাদা, এখানে কয় বছর ধরে আপনি ভাড়া চালাচ্ছেন? 6-7 বছর। 6-7 বছর। আচ্ছা, যার কারণে উনি কিন্তু গাড়ি চালানো এক্সপার্ট। সাধু হেডম্যান পাড়া এখান থেকে আর কত দূর আছে? 5 কিলো। 4-5 কিলো। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এই রাস্তায় প্রতিটি জায়গা যেন এক একটা চ্যালেঞ্জ, এক একটা কষ্টের ধাপ। কিন্তু এই কষ্টের মাঝে লুকিয়ে আছে এক একটা রোমাঞ্চকর মুহূর্ত, যা পাহাড়ি অভিযানে প্রকৃত সৌন্দর্যকে ছুঁয়ে যায় অন্তরের গভীরে। এই আঁকাবাঁকা, ভাঙাচোরা আর উঁচু নিচু ইট বিছানো পথে বাইক রাইড করে যাওয়ার সময় যখন চোখের সামনে হঠাৎ করে ভেসে উঠে কিছু পাহাড়ের দৃশ্য, তখন মন অবাক হয়ে প্রশ্ন করে, আমার বাংলাদেশ এত সুন্দর কেন? এসব মুহূর্তে মনে হয় সময়টাকে একটু থামিয়ে দিয়ে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করি প্রকৃতির এই অমূল্য উপহার। কিন্তু এখানে বেশিক্ষণ থেমে থাকতে পারবো না, কারণ সামনে এখনো অনেক পথ বাকি আছে। ফেরার সময় কিভাবে যে ফিরবো, বৃষ্টি যদি হয় ওইটা নিয়ে খুব টেনশনে আছি আমি। রাস্তা অবস্থা তো খুবই খারাপ। আমরা সময় নষ্ট না করে রওনা দিলাম সোজা সাধুচন্দ্র হেডম্যান পাড়ার দিকে। এই পাড়াতেই ত্রিপুরা অধ্যুষিত এলাকা। দীর্ঘ যাত্রা শেষে অবশেষে পৌঁছে গেলাম সেই পাড়ায়। ও আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি, রংচুরি থেকে এই পাড়া পর্যন্ত ভাড়া চালিত একটি বাইকের সম্পূর্ণ ভাড়া 500 টাকা, একজন হোক বা দুজন। আসা যাওয়া ভাড়া মোট 1000 টাকা। আর চাইলে যেতে পারেন চাঁদের গাড়িতে, যার ভাড়া জনপ্রতি পড়বে 100 থেকে 150 টাকা। তবে এই রাস্তায় চাঁদের গাড়ি শুধুমাত্র সপ্তাহে 2 দিন চলাচল করে, শুক্রবার আর সোমবার। আর আমি পাহাড়ি এখানে দোকানে এসে ভিডিও করার কারণটা হচ্ছে, যারা দুর্গম পাহাড়ে আপনারা ভ্রমণ করেন বা আসেন, দোকান যদি দেখা পাই তো সেখানে আপনার নাস্তা থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র কীরকম কী দাম আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, এত একটা দুর্গম পাড়ায় এসেও কিন্তু আপনার 5 টাকা বাড়ছে অনলি। হ্যাঁ, 10 টাকাও বাড়ে নাই, 5 টাকা বাড়ছে। অথচ তাদের কিন্তু নিয়ে আসতে অনেক বেশি কষ্ট হয়ে যায় এখানে। এই যে যেখানে 5 টাকার কেক, এটা হচ্ছে আপনার 6 টাকা হয়ে যাচ্ছে। এটাই এখন আমি যেখানে আছি, এটা হচ্ছে সাধু হেডম্যান পাড়া, না? সাধু হেডম্যান পাড়া। এই পাড়াটি বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার 3 নং আলেখ্যং ইউনিয়নের অন্তর্গত ত্রিপুরা অধ্যুষিত একটি গ্রাম। এখানে রয়েছে মোট 57টি ত্রিপুরা পরিবার। বর্তমানে এই পাড়ার হেডম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবুরধান ত্রিপুরা। পাড়ার নামকরণ করা হয়েছে তারই পিতা সাধুচন্দ্র ত্রিপুরার নাম অনুসারে। এই যে দেখেন, আমরা এখন এই পথ হয়ে সেই গহীনের দিকে চলে যাব। হ্যাঁ, এখান থেকে আমাদের ট্রেকিং শুরু আর কি। হ্যাঁ সুমির, আমরা দোকান থেকে কি নিলাম? 2টা কেক নিলাম। তারপরে কোকাকোলা 1 লিটার নিলাম। আর হচ্ছে 2টা শ্যাম্পু নিলাম। আর শ্যাম্পুটা কিসের জন্য? আমরা গোসল করব। আমরা গোসল করে বা স্নান করে আমরা তারপর যে দেন আমাদের খাওয়া দাওয়া হবে নাকি? বাসায় থেকে আমরা অলরেডি খাবার নিয়ে আসছি নাকি? এখানে আশেপাশে কোনো হোটেল নাই নাকি? আমরা সেই প্রকৃতি উপভোগ করতে করতে আমরা সেখানে প্রকৃতিতে বসে ভাত খাবো। হ্যাঁ, এটাই। আর হচ্ছে আপনাদেরকে তো অবশ্যই দেখানোর চেষ্টা করব। সামনে কি ইটের রাস্তা আছে শিমু? ওইটা কাঁচা রাস্তা। আমরা এটা পার হইতে হবে নাকি? এই পাড়া পেরিয়ে সামনে চোখে পড়লো একটি ঝিরি, শান্ত নীরব, যেন প্রকৃতির কোমল মুখ ছবি। তবে এইসব ঝিরি শান্ত রূপ থেকে অশান্ত রূপ নেই। যখন বৃষ্টি নামে তখন দেখিয়ে দেয় তার রাগ, অভিমান, অশান্ত রূপ। নিঃশব্দ জলধারা তখন রূপ নেই গর্জন ধারায়। তাই বর্ষাকালে পাহাড়ি পথে পা রাখার আগে ভালোভাবে ভাবতে হবে, কারণ প্রকৃতি তখন কেবল সুন্দর নয়, ভয়ঙ্করও হতে পারে। অনেক বড় বড় আম গাছ দেখা যায় এরকম পাহাড়ি পথে ভ্রমণ করলে। আশেপাশে কিন্তু একসময় সব বন জঙ্গল ছিল, তো সেগুলো কেটে রাস্তা করা হয়েছে। হ্যাঁ, আমাদের সামনে এখন যত পথ সবই কাঁচা রাস্তা। এই বিছানো পথ আর দেখা মিলবে না। আর একটু হাঁটার পর দেখা মিলবে এক ভৌতিক স্থান। আসলে ট্রাভেল করতে আমার ভালো লাগে, মানে নিত্য নতুন মানুষের সাথে কথা বলা, নতুন কিছু জানার, নতুন কিছু শিখার। তো নিত্য নতুন মানুষের সাথে আমার যত দেখা হবে, কথা হবে, তত আমি তাদের কাছ থেকে শিখতে পারবো।
হয়তো বা অনেকেই মনে করে থাকেন যে দুর্গম এরিয়া এসে মানুষের কাছ থেকে কী শিখবো বা কী জানবো, এটাই কিন্তু না। আসলে দুর্গম পাহাড়ে মানুষেরা যারা থাকে তো তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তারা কিন্তু একের অপরের বিপদে তারা ছুটে চলে আসে। তারা কখনো দেখে না এইটা গরিব, এইটা ধনী, হিংসা, মানে এগুলো তাদের মধ্যে আপনি পাবেন না। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। দুর্গম এলাকায় বা দুর্গম গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু অনেক সহজ সরল, তারা কিন্তু মিথ্যা কথা বলতে পারে না, তারা জানে না ঠকাতে কাউকে। এমনই। আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে আছি, স্থানীয়দের কাছ থেকে শোনা যায় আজ থেকে প্রায় 10 বছর আগে এই স্থানে কেউ যদি একা চলাচল করে, দিন হোক বা রাতে, সাদা কাপড় পরা এক ছায়া মূর্তি নাকি রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এখনো অনেকের দাবি রাতে একা চলাচল করলে মাঝে মাঝে এমনটাই দেখা যায়। আমরাও সেই গহীন পাহাড় থেকে এই রাস্তা হয়ে যখন ফিরছিলাম, তখন রাস্তার পাশে ঝোপের ভেতর থেকে আচমকা এক গাছ ভেঙে পড়ার মতো শব্দ শুনতে পাই। আমরা এখন যে রাস্তা দিয়ে আসছি আর কি, ওই রাস্তা দিয়ে অলরেডি ওখানে একটা আওয়াজ করছিল, বাট আমি শুনছি আর সুমিরও শুনছে আর কি। আর ভূত এগুলো আমরা ভয় পাই না বেসিক্যালি। তো আসলে ভয় পাই হচ্ছে মানুষকে, কেননা মানুষ হচ্ছে আপনার আক্রমণ করবে। যেমন সন্ত্রাসী বলেন, আপনাকে পাইলে ছাড়বে না, আপনাকে পাইলে সব কিছু নিয়ে ফেলে তারপর যে আপনাকে ছেড়ে দেবে। তো ওই জায়গায় আর কি অলরেডি আমাদের আসার সময় একটা আওয়াজ করছিল, মানে এমনভাবে আওয়াজটা হয়েছে যে কোনো একটা গাছ ভাঙছে এই টাইপের। মানে মানুষও ওই রকম নাই ওখানে, মানুষ থাকার কোনো প্রশ্নই আসে না, এমন অবস্থা আর কি। তো এমনই পথ দিয়ে কিন্তু আমরা মানে আজকে হেঁটে গেছি। সত্যি কথা বলতে আমি জিন ভূত ভয় পাই না, ভয় পাই মানুষকে। কারণ জিন হয়তো ছায়া হয়ে আসে, কিন্তু মানুষ হিংস্রতা নিয়ে দাঁড়ায়। সেই একটা বাতাস, এই যে দেখেন ভাই, বাতাস কিন্তু দেখা যায় না, বাট অনুভব করা যায় আর কি। এই যে গাছের পাতাগুলো নড়তেছে, পথে এরকম মনে হয় অসংখ্য বড় গাছ দেখা যায়। এই পাহাড়ি পথ দিয়ে চলতে চলতে হঠাৎ করে মনটা যেন থমকে দাঁড়ায়। চারপাশে যেন এক নিঃশব্দ সুর বাজে। বাতাসটা এখানে আলাদা, নরম হওয়ার মতো এসে গায়ে লাগে। মনে হয় যেন পাহাড়ে নিজস্ব ভাষায় কিছু একটা বলছে। বড় বড় গাছগুলো রাস্তার দুপাশে দাঁড়িয়ে যেন পাহারা দিচ্ছে আমাদের পথ চলা। এটা কি পাহাড়ি কলা? পাহাড়ি কলা গাছ নাকি মানুষের লাগানো কলা গাছ? হ্যাঁ, মানুষের লাগানো কলা গাছ। ও আচ্ছা, মানুষের লাগানো কলা গাছ, এটা পাহাড়ি কলা না। এখানে আশেপাশে সব কিন্তু মানুষের লাগানো কলা গাছ। এই যে আন্টি কি পাড়ায় যাচ্ছেন নাকি? ও আচ্ছা, দেখেন এত কষ্ট করে প্রকৃতি উপভোগ করতে আসি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এমন অনেক ভিডিও যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ভিতরে হার্ট কিন্তু একদম দুব 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 করতেছে। এসব উঁচু নিচু পাহাড়ি পথে হাঁটা সত্যি কষ্টের, পা যেন বারবার ক্লান্ত হয়ে পড়ে। তবুও এই কষ্টের মাঝে লুকিয়ে আছে অন্যরকম এক ভালো লাগা। যখন হালকা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগে, তখন মনে হয় প্রকৃতি যেন আপন ভঙ্গিতে ফিস ফিস করে কিছু একটা বলছে। গাছের পাতা ঝিরঝির শব্দ, দূরে কোথাও পাখির ডাক, আর পাহাড়ের গা ঘেঁষে বয়ে যাওয়া বাতাস, সব মিলিয়ে যেন এক অদ্ভুত প্রশান্তি। গাছের ফাঁক দিয়ে দেখা যায় ছোট ছোট বনফুল, যারা হয়তো এই পথে চিরকালীন বাসিন্দা। এই পাহাড়ি রাস্তায় চলার প্রতিটা মুহূর্ত একটা অনুভব, যা শহরের যান্ত্রিক শব্দ কখনো পাওয়া যায় না। এখানে প্রকৃতি কথা বলে, তাকে শুধু মন দিয়ে শুনতে জানতে হয়। এটা একটা জুম, এটা হচ্ছে সুমিরদের পাড়া। ভাই দেখেন পাহাড় কতটা সুন্দর। ভ্রমণ করলে বোঝা যায়, ভ্রমণ না করলে বোঝা কখনো সম্ভব না। অসংখ্য পাহাড়ি পথ পেরিয়ে অবশেষে পৌঁছালাম আমার ভ্রমণ সঙ্গী সমীরদের পাড়া। এখানে বসবাস করা আদিবাসী ত্রিপুরা পাহাড়িরা এই পাড়াটির নাম দিয়েছেন রুলকি পাড়া, যারা প্রজন্মের পর প্রজন্ম এখানে বসবাস করে আসছেন। এই পাড়া থেকে শুরু হচ্ছে দুর্গম সেই গহীনের পথ। আমরা এই সময় নষ্ট না করে সোজা রওনা দিলাম সেই গহীনে, যেখানে একসময় বিচ্ছিন্নতাবাদী সংগঠন চলাচল ও ছিল তাদের শক্ত ঘাঁটি। অসংখ্য এরকম উঁচু নিচু পাহাড়ি পথ পাড়ি দিতে হবে। যত লেট করব তত হয়তো বা ফিরতে অনেক রাত হয়ে যাবে। এটাই, চলো তাহলে আমরা যাওয়া যাক। আচ্ছা, সামনে যে নদীটা পাবো সুমির, আমরা সামনে যে নদীটা পাবো ওইটা কি তোমার নদী বড়? তারাসা নদী। হ্যাঁ, তারাসা নদী। ঢালু রাস্তায় হেঁটে হেঁটে আমরা সেই গহীনের দিকে রওনা হচ্ছে।
আমরা এখন যে পথে প্রবেশ করতে যাচ্ছি তা এই এলাকার সবচেয়ে নির্জন এবং সবচেয়ে ভয়ঙ্কর পথগুলো একটি। এই পথে এমনও অনেক জায়গা আছে যেখানে সূর্য আলো পর্যন্ত ভালোভাবে পৌঁছায় না। পাহাড়ে ট্রেকিং করলে প্রচুর পরিমাণে আসলে হাঁটুতে চাপ পড়ে, হ্যাঁ। তাই পাহাড়ে যারা ট্রেকিং করবেন তারা অবশ্যই, কেননা গ্রিপ ছাড়া যেসব জুতা পাহাড়ে আপনি কমফোর্টলি আপনি হাঁটতে পারবেন না আর কি, হ্যাঁ এটাই। আমরা এখন যে পথ ধরে এগোচ্ছি সেই পথের সামনে দেখা মিলবে একটি জুমক্ষেত। এই জুমক্ষেত পেরোনো পরেই শুরু হবে সেই পথ। এমনও শোনা গেছে স্থানীয়রা নাকি বেশি প্রয়োজন ছাড়া চলাচল করে না এই পথে, যেখানে সূর্যের আলো যেন অনেক সময় হার মেনে যায়। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো আমার ভ্রমণ সঙ্গী সমীর, যিনি এই পথে গাইড হিসেবে আছেন, তিনি কখনো এই পথ দিয়ে যাননি। এই তথ্যটা শুনে ভিতরে ভিতরে আমি একদম আতঙ্কে কেঁপে উঠি। তবুও ভয় আর সংশয় পিছনে ফেলে উপরওয়ালার নাম নিয়ে আমি পা বাড়ালাম সেই অজানা পথের দিকে। ওই যে পাহাড়, ওইটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে, খুবই ভালো লাগতেছে পাহাড়টা। কি সুন্দর একটা পাহাড়। এটা কিন্তু আসলে বিশাল উঁচু একটা পাহাড় কিন্তু, হ্যাঁ হয়তো বা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আর কি। আমাদের প্রায় 5 থেকে 6, 7টা 10টা মতো পাহাড় পাড়ি দিতে হবে নাকি। আপনারা হয়তো আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছেন আমি কি পরিমাণ আতঙ্ক আর দুশ্চিন্তা নিয়ে এই অজানা পথ পাড়ি দিচ্ছি। কিন্তু আমার এই আতঙ্কের কথা আমি সমীরকে বলিনি, কারণ আমি জানি সে যদি জেনে ফেলে তাহলে হয়তো এক কথাই বলবে, চলেন ভাই তাহলে ফিরে যান। সত্যি কথা বলতে সমীর কিন্তু অনেক ভালো ছেলে। এই পাহাড়ি গহীনে রওনা দেওয়ার আগে সে আমাকে একটাই কথা বলেছে, ভাই আমার বাড়ি এদিকে হলেও আমি আপনার সাথে যাব, আবার আপনার সাথে ফিরে আসব, যেন আপনি নিরাপদে পৌঁছাতে পারেন। এই কথাগুলো শুনে বলুন তো আর কিছু বলার থাকে? আমার এই প্রশ্ন আপনাদের কাছেই রেখে গেলাম। আসলে বর্ষাকালে এদিকে আসা কখনো যাওয়া আসা কখনো পসিবল না বলে আমার মনে হচ্ছে আর কি। আমরা এমনই ঝোপঝাড় আর অসংখ্য উঁচু নিচু পাহাড়ি পথ পার হয়ে অবশেষে পৌঁছালাম এক নদীর ধারে। যদিও এটাকে এখন নদী বলা হয়, কিন্তু একসময় এটি ছিল শুধু এক সরুজিরে। বর্ষায় পাহাড়ি ভাঙনে আস্তে আস্তে রূপ নেই নদী। এখন স্থানীয়রা এটিকে তারাছা নদী নামেই চিনে। এই নদী ধারে এসে হঠাৎ মনে হলো বহুক্ষণ পর যেন সূর্য আলো ঠিকঠাক করে দেখতে পেলাম। আলোর উষ্ণতা আর পানির স্বচ্ছতা, এই দুটো মিলে মনটাকে হালকা করে দিল। ভাই, এই নদীর পানি এতটা স্বচ্ছ যা দেখে লোভ সামলাতে আর পারলাম না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ এখানেই গোসল সেরে নেব, কারণ সামনে যত দূর পথ সেখানে হয়তো জিরি থাকবে কিন্তু পানির দেখা মিলবে না। তাই ভাবলাম এই শান্ত জলে একটু ভিজে নেওয়া যাক। আজকের এপিসোড এখানেই শেষ করছি। এই পর্যন্ত আমাদের পথ চলা ছিল অনেক চড়াই উতরাইয়ের, তবুও সামনে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর রোমাঞ্চকর এক অভিযান, গহীনে সেই ছুটে চলা ভয়ঙ্কর পথ। সেকেন্ড এপিসোডে দেখা হবে সে ভয়ঙ্কর আর রহস্যের ঘেরা যাত্রা। তাই মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। অভিযান কিন্তু এখন অনেক বাকি।